সাঁঝাকাশে আজ আপনাকে শোনাব কারাগারে কৃষ্ণা গল্পের শেষ পর্ব। তৃতীয় পর্বে আমরা দেখেছিলাম কৃষ্ণা নিজের উপস্থিত বুদ্ধি ও অভিনয়ের মাধ্যমে সেই অভেদ্য কারাগার থেকে মুক্তি পেতে সক্ষম হয়েছিল, কিন্তু কারাগার থেকে বেরিয়ে এলেও সে সত্যিকারের মুক্ত ছিল না। চারদিক থেকেই সে ছিল কঠোর নজরবন্দি। শেষ পর্যন্ত কি কৃষ্ণা মুক্তি পাবে, নাকি অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর পরিণতি? শুনছেন সাঁঝাকাশ, গল্প কারাগারে কৃষ্ণা, লেখিকা শ্রী প্রভাবতী দেবী সরস্বতী। আজ শেষ পর্ব। গতকাল টিটাগড় যাওয়ার সময় আচিন যখন কৃষ্ণাকে পাহারা দেওয়ার জন্য সুমিয়াকে এনেছে, তখনই সে সুমিয়াকে চিনেছে। আচিন সুমিয়াকে আদেশ দিলে, এই মেয়েটি তোমার জিম্মায় রইল সুমিয়া, কোনো রকমে যেন এর কষ্ট না হয়। দেখবে, আমি দিন কয়েক পরেই ফিরব। এই সময়টুকু খুব সতর্ক থাকবে, কোনো রকমে গাফিলি না হয়, বুঝলে? কুর্নিশের ভঙ্গিতে সুমিয়া সেলাম করে। সে বুঝেছে, সে বোবা নয়, কালাও নয়। অথচ রতনের কাছে তখন কৃষ্ণা শুনেছিল ৩-৪ মাস সে গৌহাটিতে তাদের বাড়ি থাকার সময় সম্পূর্ণ বোবা কালার অভিনয় করে এসেছে। রতন বলেছিল মেয়েটি লেখাপড়া জানে। সেদিন সে বিস্মিত হয়েছিল, সেই মুহূর্তেই একে সন্দেহ করেছিল। নিশ্চয়ই এ গুপ্তচরের কাজ করতে এসেছে। তার ধারণা যে মিথ্যে নয়, তা আজ বুঝেছে। তবু সে কতকটা খুশি হলো। যাই হোক, সুমিয়া মেয়ে, যে কোনো রকমে তার কাছ থেকে অনেক খবর পাওয়া যেতে পারে। সে জিজ্ঞাসা করে, তোমায় গৌহাটিতে দেখেছিলাম না সুমিয়া, ভবতোষ চৌধুরীর বাড়িতে? আচ্ছা, সেখানে তুমি বোবাকালা সেজেছিলে কেন? সুমিয়া মুখে কাপড় চাপা দিয়ে হাসে, উত্তর দেয় না। কৃষ্ণার মুখখানা গম্ভীর হয়ে ওঠে, বলে, তোমায় তখনই সন্দেহ করেছিলুম সুমিয়া। আচিন যে তোমায় সেখানে তার গুপ্তচর হিসেবে রেখেছিল, বুঝেছিলাম আমি, নয় কি? সুমিয়া উত্তর দেয়, ঠিক আচিনই যে রেখেছিল তা নয়, বরং আমি তার কাজ করতে স্বেচ্ছায় গিয়েছিলুম। কৃষ্ণা বললে, স্বেচ্ছায় হোক বা টাকা বেশি পাওয়ার জন্যেই হোক, তুমি গিয়েছিলে। শুনলুম ভবতোষ চৌধুরী তোমায় জায়গা দিতে চাননি, কিন্তু রুমা দেবী তার পিতার অমতে তোমায় স্থান দিয়েছিলেন। তিনি বুঝতে পারেননি যে তার সেই বিশ্বাসের পরিবর্তে তুমি এতখানি কৃতঘ্ন হবে। আচিন তোমাদের অর্থাৎ দলের লোকেদের অনেক টাকা কড়ি দেয়, জানি। বাধা দিয়ে সুমিয়া বললে, টাকা কড়ির কোনো কথা এখানে ওঠে না কৃষ্ণা দেবী। কৃষ্ণা তার দৃপ্ত মুখখানার পানে তাকায়, বলে, তবে দলবদ্ধভাবে তোমরা এমনিই কৃতজ্ঞতা প্রকাশ করো বুঝি? দলের সব লোকই তো আচিনের জন্য প্রাণ দিতে পারে শুনেছি। সুমিয়া আবার হাসে, বলে, সে কথা বলতে পারেন। আমরা আচিনের নিমক খেয়েছি। নিমক হারামি আমাদের জাত কোনো দিন করেনি, করবেও না কোনো দিন। মহামান্য আচিনকে আপনি যতটা হেয় ঘৃণ্য মনে করছেন, সত্যি তিনি তা নন। কতখানি দুঃখ, কতখানি কষ্ট পেয়ে তিনি আজ ঘৃণ্য দস্যু সর্দারে পরিণত হয়েছে, তা যদি জানতেন, তাহলে তার সম্বন্ধে একটি কথাও বলতে পারতেন না। তিনি যে কতখানি মহানুভব, কতখানি। কথাটা সে শেষ করে না, তার কণ্ঠ
রুদ্ধ হয়ে যায়। কৃষ্ণা তার মুখের দিকে তাকায়। সুমিয়ার চোখে স্পষ্ট জল দেখা যায়। তাড়াতাড়ি সে মুখ ফিরিয়ে চোখ মুছে ফেলে। না, সুমিয়া মেয়েটি মন্দ নয়। দিন রাতই সে কৃষ্ণার পাশে পাশে থাকে। কত গল্প করে দেশ বিদেশের। তার 23-24 বছরের সংক্ষিপ্ত ইতিহাস, কত দেশ বিদেশের কাহিনী, আচিনের সেই সময়কার উদারতার পরিচয়। কৃষ্ণা জিজ্ঞাসা করলে, বাংলাদেশে কখনো গিয়েছিলে সুমিয়া? সুমিয়া উত্তর দিলে, আমাদের সর্দারের সঙ্গে এই তো মাস 5 আগে কলকাতায় গিয়েছিলুম, কিন্তু বেশি দিন থাকা হয়নি কৃষ্ণা দেবী। দিন 7 মাত্র ছিলুম। সর্দার আপনাদের বাড়ি দেখালেন। আপনি তখন পড়ে বাড়ি ফিরছিলেন। বিস্মিত হয়ে যায় কৃষ্ণা। আচিন সুমিয়াকে নিয়ে কলকাতায় গিয়েছে, তাদের বাড়িখানাও দেখিয়েছে একে। হবে, সে হয়তো সে সময় কলেজ থেকে বাড়ি ফিরছিল। দূর থেকে আচিন তাকেও দেখিয়েছে। আশ্চর্য কথা বটে। কৃষ্ণা বললে, হঠাৎ আমাদের বাড়ি আর আমাকে দেখানোর কারণ তো কিছু বুঝতে পারলুম না সুমিয়া। যাক, সে নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। তোমার কথাই আমি মেনে নিচ্ছি। আচিন মহৎ লোক, সব দিক দিয়ে সে শ্রেষ্ঠ, সে মহান। কিন্তু ভবতোষ চৌধুরী আর তার মেয়ে রুমা দেবীকে চুরি করে নিয়ে যাওয়ার কারণ তো বুঝতে পারলুম না। সুমিয়ার চোখ দুটি জ্বলে। সে বলে, বড় জ্বালায়, বড় দুঃখে সর্দার ওদের সরিয়েছেন কৃষ্ণা দেবী। আপনি যদি সব কথা শোনেন তাহলে চৌধুরীকে আন্তরিক ঘৃণাই করবেন। অবশ্য রুমা দেবীর অপরাধ নেই। তাকে সব কথা জানানো হয়েছিল, তা সত্ত্বেও তিনি সর্দারকে পুলিশের হাতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন, আর সেই জন্যই আজ তাকেও বন্দিনী হতে হয়েছে। অসম্ভব কষ্টে তার দিন যাচ্ছে। তার বাপের জন্যই তিনি কষ্ট পাচ্ছেন। এ কর্মফল তার নিজের, আচিনের নয়। কৃষ্ণা জিজ্ঞাসা করলে, সেসব কথা কি আমি শুনতে পাই না সুমিয়া? সুমিয়া উত্তর দিলে, সর্দার বললেই জানাবো কৃষ্ণা দেবী। তার অনুমতি না পেলে আমি কিছুই বলতে পারবো না। তিনি 2-1 দিনের মধ্যেই ফিরে আসবেন, তার মুখেই সব কথা শুনতে পাবেন। কৃষ্ণা এ সম্বন্ধে আর কোনো কথা জিজ্ঞাসা করে না। সুমিয়াও এ প্রসঙ্গে আর কথা বলে না। দিনের পর দিন চলে যায়। কৃষ্ণা মনে মনে অস্থির হয়ে ওঠে। কোথায় সে আছে, সত্যি এ জায়গার নাম কি, সে কিছুই জানে না। সুমিয়াকে জিজ্ঞাসা করলে সে একই উত্তর দেয়, সর্দার এলে সবই জানতে পারবেন। কেবল সুমিয়াই নয়, আরও 5-7 জন লোক এখানে থাকে। কৃষ্ণা স্বচ্ছন্দভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায়, পাশে পাশে থাকে সুমিয়া। সেদিন সুমিয়া আসতে পারেনি, সঙ্গে এসেছিল মিংলো, অল্প বয়সের একটি ছেলে। কৃষ্ণাকে সে বেশ একটু সম্ভ্রমের চোখে দেখত। কৃষ্ণার কোনো কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করত। প্রায়ই সে কৃষ্ণার আশেপাশে ঘুরে বেড়াতো, কিন্তু সুমিয়ার সতর্কতার দরুন কোনোদিনই সে তার কাছে আসবার সুযোগ পায়নি। আজ কৃষ্ণার প্রহরী রূপে তার সাথী হওয়ার সুযোগ পেয়ে সে ধন্য হয়ে গেল। কৃষ্ণা তার সঙ্গে গল্প জমায়, মিংলোর মুখ থেকে তার কাহিনী শোনে। মিংলোর দেশ লখিমপুর থেকে 10-15 মাইল দূর একটা গ্রামে। তার পিতা মহামান্য আচিনের দলে আসবার সময় মাতৃহারা মিংলোকেও নিয়ে আসে। সেই থেকে আজ 3 বছর সে এখানেই আছে। পিতার কথা বলতে বলতে তরুণ মিংলোর চোখে জল আসে। তার পিতা 5 মাস আগে
পুলিশের গুলিতে মারা গেছে। আজ আপনার বলতে জগতে মিংলোর আর কেউ নেই। মিংলোকে সহসা সাথী পাওয়াটা ভগবানের আশীর্বাদ বলেই মনে হয়। চতুরা সুমিয়ার কাছ থেকে এতদিনের মধ্যে এদের কোনো কথাই কৃষ্ণা জানতে পারেনি। মিংলোর কাছ থেকে এখন তবু কিছু কিছু জানা যাচ্ছে। চলতে চলতে কৃষ্ণা জিজ্ঞাসা করে, আচ্ছা মিংলো, গৌহাটি থেকে যে আরেকটি মেয়েকে মাস 2-3 আগে আচিন নিয়ে এসেছে, তাকেও এখানে রাখা হয়েছে তো? কই, তাকে তো একদিনও দেখিনি এখানে। কৃষ্ণার প্রশ্ন বেশ মিষ্টি লাগে মিংলোর। সে আরামের হাসি হাসে, বলে, তাকে দেখবে কি করে? সে তো এখানে ছিল না। তাকে যেখানে রেখেছিল সেখানে পুলিশ হানা দেবে বলে খবর পেয়ে তাড়াতাড়ি সরিয়ে এনেছে। এই তো সবে কাল রাত্রে এসেছে সে। তার জন্যই তো সুমিয়া আজ তোমার সঙ্গে আসেনি। রুমাকে কাল রাত্রে এরা এনেছে এখানে? কৃষ্ণার মুখখানা দৃপ্ত হয়ে ওঠে। সে বলে, আমি যে ঘরে ছিলুম তাকে বোধহয় সেই ঘরেই রেখেছে, তাই সুমিয়া আজ আসতে পারেনি। তাকে পাহারা দিচ্ছে। মিংলো বললে, তা আমি বলতে পারি নে। ওই রকম কোনো জায়গায় হয়তো তাকে রেখেছে। সুমিয়া তো জানে, তাকে জিজ্ঞেস করলেই জানতে পারবে। তখনকার মতো কৃষ্ণা চুপ করে যায়। গভীর রাত্রি। আস্তে আস্তে কৃষ্ণা উঠল। ওদিকে গভীর ঘুমে ডুবে আছে সুমিয়া। নাক ডাকছে ওর। ভয়াবহ নিঝুম অন্ধকার রাত। বন্দিশালার এই নিস্তব্ধ ভুতুরে আবহের মধ্যে জীবন্ত প্রাণী একা কৃষ্ণার গা ছমছম করে। কিন্তু উপায় কি? মুক্তি যে তাকে পেতেই হবে। ছলে বলে অথবা কৌশলে রুমাদেবীকে মুক্ত করতে হবে। যুক্ত করে মহাদেবী শক্তির শক্তি প্রার্থনা করে কৃষ্ণা পা টিপে টিপে আস্তে আস্তে এগিয়ে চলে। এখন চাই সে ঘরের চাবি। চাবি নিশ্চয়ই সুমিয়ার কাছেই আছে। অন্য কোথাও রাখবার মেয়ে নয় সে। শয্যায় সুমিয়ার মাথার শিয়রে সম্ভবত একটা টুলের ওপর অন্ধকারের বন্ধু একটা অতি মৃদু আলো যেন এইমাত্র মরা কোনো নির্যাতিত বন্দির নিষ্প্রভ চোখের মতো সকরুণ দৃষ্টিতে নিদ্রিতা প্রহরিণীকে পাহারা দিচ্ছে। সেই ক্ষীণ অস্পষ্ট আলোয় কৃষ্ণা দেখলে ঘুমন্ত সুমিয়ার গায়ে আটা নিমার পাশ থেকে ওর বুকের ওপর বেরিয়ে আছে একটা রঙিন রুমালের কিছু অংশ। পাশে পড়ে আছে একখানা বার্মিজ হাত পাখা। এক হাতে সেই পাখা নিয়ে সুমিয়ার মুখের ওপর ভাসা ভাসা বাতাসের দোল দিতে দিতে আর এক সাবধানী হাতে ধীরে 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 এতক্ষণের বন্ধ নিঃশ্বাসটা বেরিয়ে এসে যেন স্বস্তির বার্তা পৌঁছে দিয়ে গেল কৃষ্ণার কাছে। রুমালের এক কোণে পাক দিয়ে বাঁধা বহু আকাঙ্ক্ষিত একটা চাবি। এরই জন্যে এত। চাবিটা হস্তগত করে আবার পা টিপে টিপে বেরিয়েই সে দরজার শিকলটা তুলে দিলে। কদিন বাইরে বেরিয়ে কৃষ্ণা জেনেছে এই গুহার দিকে কেউই আসে না। যে কজন পুরুষ আছে এখানে তারা বিপরীত দিকের একটা গুহায় থাকে। সুমিয়ার ঘুম ভাঙবার পর সে চিৎকার করলেও এই বদ্ধ গুহার মধ্যে সেই স্বর তাদের কানে পৌঁছবে না। আগামীকাল আচিন আসবে, মিংলোর মুখে শুনেছে কৃষ্ণা। আচিন এসেই তাদের এখান থেকে অন্যত্র নিয়ে যাবে। পুলিশ এ জায়গার সন্ধান করছে, হয়তো যে কোনো দিন সদল বলে এসে ঘিরে ফেলবে। আচিন এবার বার্মায় ফিরবে। তার অপহৃত সম্পত্তি উদ্ধার করে সে নিশ্চিত হবে। অপহৃত সম্পত্তি? বর্মা?
কথাটা কৃষ্ণার মনে লাগে। রতনের কাহিনী মনে পড়ে। মালয়ের ব্যবসায়ী আউচিলিং, তার একমাত্র পুত্র মাওতুং। সুমিয়ার কথা প্রসঙ্গে এদের সম্বন্ধে দু একটা আভাসও যেন সে পেয়েছিল। আজকের প্রহরী মিংলো। কৃষ্ণা জানে দিনে একজন আর রাত্রে একজন প্রহরী এখানে পাহারা দেয়। মিংলোর কাছে সে জেনেছে আজ রাত্রে সে পাহারায় থাকবে। আকাশে চাঁদ উঠেছে, দেখে মনে হয় পূর্ণিমার বেশি দেরি নেই। আজ হয়তো দ্বাদশী ত্রয়োদশী হতে পারে। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকে কৃষ্ণা। মিংলো এই পথেই ঘুরবে। কে কে দাঁড়িয়ে? অকস্মাৎ চমকে উঠে কৃষ্ণা দেখলে পাশে দাঁড়িয়ে মিংলো। গুলি ভরা বন্দুকটা সে উঁচু করে ধরেছে। একটা হাত তোলে কৃষ্ণা। আমি মিংলো, আমি কৃষ্ণা। তুমি তুমি একা এই রাত্রে এখানে? বিস্ময়ে নির্বাক হয়ে যায় মিংলো। আস্তে আস্তে সে উদ্যত বন্দুকটা নামিয়ে নেয়। কৃষ্ণা এগিয়ে এসে মিংলোর কাঁধের ওপর একটা হাত রাখলে স্নিগ্ধ কণ্ঠে বললে, হ্যাঁ, আমি এসেছি মিংলো। নিশ্চয়ই তাতে তুমি অখুশি হওনি? অখুশি? অসভ্য মিংলোর চোখ দুটি উজ্জ্বল হয়ে ওঠে, মুখখানা খুশির হাসিতে ভরে যায়। আহ, কি পেলব স্পর্শ! কিন্তু তুমি তুমি একা এই কালা রাতে? তুমি কি সুন্দর, কি সুন্দর! তার হাতখানা নিজের কোমল দুহাতের মধ্যে টেনে নিয়ে কৃষ্ণা গদগদ কণ্ঠে বলে, আমাকে পাহারা দিতে তোমার খুব ভালো লাগে না? আচ্ছা, আমার সঙ্গে যাতে চিরকাল একসঙ্গে থাকতে পাও সেই চেষ্টা করো না? আমাকে মুক্ত করে বাইরে, দূরে, খুব দূরে তোমার দেশে নিয়ে চলো না? একটু আগে আমি কি করে এসেছি জানো? সুমিয়াকে ঘরে শেকল দিয়ে এসেছি, তার ঘুমন্ত অবস্থায়। এখন জাগলেও আমাদের কিছু করতে পারবে না সে। পালাতে যদি হয়তো এই ঠিক সময়। চলো যাই, তোমার দেশে, তোমার ঘরে। আমার দেশে, আমার ঘরে? তার হাতের উপর মৃদু একটা চাপ দেয় কৃষ্ণা। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী ছেলে, তোমার দেশে, তোমার ঘরে। আমরা দুটিতে, তুমি আর আমি। কদম্ব কেশরের মতো মিংলোর সর্বাঙ্গে কাঁটা জেগে ওঠে। আনন্দে মুখ দিয়ে তার আর কথা বেরোয় না। কৃষ্ণা বললে, হ্যাঁ, আমি তোমার ঘরেই যাব মিংলো। কাল সকালে আজিন আসছে, সে এলেই তো আবার আরম্ভ হবে আমার নির্যাতন। সেই জন্যই আমি এখন পালাতে চাচ্ছি। সেই কুৎসিত কদাকার লোকটার যত শক্তিই থাক, আমি কখনোই তার কাছে আত্মসমর্পণ করতে পারবো না। তাই তোমার সাহায্য চাচ্ছি। আমি জানি যদি কেউ আমায় মুক্তি দিয়ে আশ্রয় দিতে পারে, সে একমাত্র তুমি মিংলো। মিংলো আত্মহারা হয়ে পড়ে। চোখের খোলা পাতা নেমে আসে, সঙ্গে সঙ্গে বেহেশত নেমে আসে মাটির পৃথিবীতে, ওর হাতের কাছে। নিঃশব্দে মিংলো কৃষ্ণার হাতের ওপর হাত বুলোয়। তারপর বলে, হ্যাঁ, তোমায় রক্ষা করব, তোমায় আমি নিয়ে যাব কৃষ্ণা। আচিনকে আমিও কোনোদিন ভালোবাসতে পারিনি, তার সর্বনাশ হোক এ কামনা আমিও অনেক দিন থেকে করি। চলো, আমরা দুজনে আজ এখনই চলে যাব। আচিন কাল ফিরে আসবার আগেই আমরা পালাবো। সে জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল। কৃষ্ণা বুঝেছে ওষুধ ধরেছে। এ সময় মিংলোকে দিয়ে অনেক কাজ করানো যাবে।
বন্দুকটা পিঠে বেঁধে নিয়ে মিংলো বললে, তাহলে এসো, আর দেরি করো না। দুপা এগিয়ে গিয়েই কৃষ্ণা হঠাৎ থমকে থামে। মিংলো বলে, কি হলো, থামলে যে? কৃষ্ণা তার হাতখানা ধরে আর্দ্র কণ্ঠে বললে, আমার মাসিমাকে যে নিয়ে যেতে হবে মিংলো, ওর জন্যই আচিন আমায় আটক করেছে। ওকে না নিয়ে যেতে পারলে তো আমি শান্তি পাবো না। লক্ষ্মীটি মিংলো, ওকেও তোমার সঙ্গে নিয়ে যেতে হবে। মিংলো দাঁড়ালো, চিন্তিত মুখে বললে, কিন্তু চাবি তো আমার কাছে নেই, দরজায় যে তালা দেওয়া আছে। কৃষ্ণা হাতের চাবি তার হাতে তুলে দিয়ে বললে, চাবি আমি এনেছি, নিয়ে চলো। অবাক বিস্ময়ে মিংলো চাবিটা দেখে নিলে, তারপর বললে, তোমার যাওয়া চলবে না, সেখানে পাহারা আছে, তোমায় দেখলেই চিনবে, গোলমাল করবে। তুমি এখানে এখানে এই ঝোপের মধ্যে দাঁড়াও, এখানে বাঘ ভাল্লুক নেই, আচিনের দাপটে তারা পালিয়েছে, সেজন্যে তোমার কোনো ভয় নেই। আমি পাহারাওয়ালাকে কোনো একটা অছিলায় কোথাও পাঠিয়ে তোমার মাসিমাকে উদ্ধার করে নিয়ে আসছি। তার মধ্যে যে কোনো মন্দ মতলব নেই তা তার মুখ দেখেই কৃষ্ণা বুঝতে পারে। বলে, বেশ, আমি এখানে দাঁড়াচ্ছি, যত শিগগির পারো তুমি আমার মাসিমাকে নিয়ে এসো। একটা ঝোপের আড়ালে কৃষ্ণা দাঁড়িয়ে রইলে। চাবি হাতে নিয়ে শীষ দিতে দিতে মনের আনন্দে মিংলো এগিয়ে চলল। কিছুক্ষণ পরে আর তাকে দেখা গেল না। সন্দেহ হয় মিংলো বিশ্বাস রাখবে তো? হয়তো চাবিটা হাতিয়ে নিয়ে সে এখানকার বর্তমান নেতা আচিনের ডান হাত সাংলোর হাতে দেবে, সব কথা তাকে হয়তো জানাবে, হয়তো। অনির্দিষ্ট, কত দূরে, কোথায় সমতল স্থান, কত দূর হেঁটে গেলে সেখানে পৌঁছানো যাবে তাই বা কে জানে। হয়তো এতক্ষণে সুমিয়ার ঘুম ভেঙে গেছে, ঘরের মধ্যে সে চিৎকার করছে। বাইরের লোক কোনো রকমে যদি জানতে পারে, তাহলে তার অবস্থাটা কি দাঁড়াবে ভাবতেই কৃষ্ণা ঘেমে ওঠে। মিনিট পাঁচেক এই রকম অস্বস্তিতে কাটাবার পর জ্যোৎস্নার শুভ্র আলোতে দেখা যায় দূরে একজন লোককে। সে এই দিকেই আসছে। মিংলো কি? কাছে না আসা পর্যন্ত কৃষ্ণা নড়ে না, আড়ষ্টভাবে ঝোপের আড়ালে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। লোকটা ক্রমশ কাছে এলো, ঝোপের পাশ দিয়ে আবার চলেও গেল। সর্বনাশ, ও তো মিংলো নয়। তবে কি যে প্রহরীকে কৌশলে সরিয়ে দেবার কথা বলে গেল মিংলো, সেই লোকটা? বরাতে কি আছে কে জানে। এর 5-7 মিনিট পরেই দেখা গেল মিংলো আসছে, আর তার পেছনে আসছে একটি মেয়ে। সে যেন আর হাঁটতে পারছে না, তবে দূর থেকে আন্দাজ করা যায় মিংলো মাঝে মাঝে মুখ ফিরিয়ে তাকে জোর করে তাড়াতাড়ি চলতে বলছে। তারা স্পষ্ট হতেই ঝোপের আড়াল থেকে কৃষ্ণা বাইরে আসে। এই রুমা দেবী, শীর্ণ পাণ্ডুর মুখ, কৃষাঙ্গী একটি মেয়ে, কৃষ্ণার বয়সী বা তার চেয়ে 2-3 বছরের বড়। কৃষ্ণাকে সামনে দেখে সে উচ্ছ্বসিত হয়ে উঠে দুহাত বাড়ায়। কৃষ্ণা সযত্নে তার হাত দুখানা চেপে ধরে। তুমি রুমা মাসি? তুমি আমার? মিংলো ভয়ার্ত কণ্ঠে বলে, তাড়াতাড়ি চলো কৃষ্ণা, পারিসানা এক্ষুনি ফিরবে, আমি তাকে খেতে পাঠিয়েছি। ফিরে এসে যখন দেখবে বন্দিনী নেই, তখন সাংঘাতিক কাণ্ড হবে। তাড়াতাড়ি ছুটে চলো, একটুও দেরি নয়। আগে আগে মিংলো, তার পেছনে চলে কৃষ্ণা ও রুমা। যতদূর সম্ভব দ্রুত চলতে আরম্ভ করে ওরা। বেচারা রুমা
যতবার পার্বত্য পথে পা পিছলে হোঁচট খেয়ে পড়ে যায়, ততবার কৃষ্ণা ওকে হাত ধরে তুলে খুব সাবধানে নিয়ে চলে। দীর্ঘ পথ যেন আর ফুরোতে চায় না। শিরনা রুমা আর চলতে পারে না, অবসন্নভাবে শুয়ে পড়ে। ওঠবারও ক্ষমতা থাকে না আর। মিংলো ভয় পেয়ে বললে, পারিসানা যদি ফিরে এসে বন্দির ঘরের দরজা খোলে, তাহলেই সর্বনাশ। এতক্ষণে হয়তো চারিদিকে তাদের লোক ছুটেছে। বান্দরি খালে আচিনের কাছেও খবর গেছে। বান্দরি খাল এখান থেকে বেশি দূর নয়। আচিন সকালের মধ্যে এসে পৌঁছাবে। যদি কোনো রকমে ধরা পড়ি, তাহলে হয়তো তোমাদের কিছুই হবে না, কিন্তু আমায় তারা গাছের গুঁড়িতে বেঁধে মারবে, জীবন্ত আমার গায়ের ছাল ছাড়িয়ে নেবে। বলতে বলতে সে শিউরে ওঠে। কৃষ্ণা সে কথা বিশ্বাস করে। আচিন যে প্রকৃতির লোক, জীবন্ত মানুষের গায়ের ছাল ছাড়িয়ে নেওয়া তার পক্ষে অসম্ভব নয়। কৃষ্ণা জিজ্ঞাসা করলে, আমরা এখন কোন দিকে চলেছি মিংলো? মিংলো উত্তর দিলে, আমরা লামডিং এর দিকে যাচ্ছি। লামডিং পৌঁছাতে পারলে তবু আশা আছে। ওখান থেকে ট্রেনে করে আমি লখিমপুরে যেতে পারি, কিন্তু লামডিং এখনো অনেক দূর। এখান থেকে 3-4 ক্রোশ হবে। এতখানি পথ যাওয়া তোমার মাসিমার পক্ষে অসম্ভব। ভোরের আর বিলম্ব ছিল না। পূর্ব আকাশ আস্তে আস্তে ফর্সা হয়ে আসছে। এতক্ষণে রুমা চোখ মেললে। কৃষ্ণা তার মাথায় হাত বুলোতে বুলোতে বললে, এখন হাঁটতে পারবে রুমা মাসি? আর বেশি দূর নেই, লামডিং এর কাছে এসেছি। সকাল হতে হতেই ওখানে পৌঁছতে পারবো বলছে মিংলো। রুমা উঠবার চেষ্টা করে, কৃষ্ণা ওকে সাহায্য করে। বেচারা রুমা, পা দুখানা ওর ক্ষত বিক্ষত হয়ে গেছে। 2-3 মাস বন্দিনী অবস্থায় আচিনের দলের লোকের সঙ্গে ওকে এখানে ওখানে নানা স্থানে ঘুরতে হয়েছে। তবু রুমা হাঁটে, অতি কষ্টে কৃষ্ণাকে অবলম্বন করে চলে। মিংলোকে অনেক কথাই জিজ্ঞাসা করবার ছিল, কিন্তু পরিশ্রান্ত কৃষ্ণার কিছুই জিজ্ঞাসা করা হয় না। চলতে চলতে হঠাৎ মিংলো থেমে গেল। ভয়ার্ত কণ্ঠে বললে, লুকো লুকো কৃষ্ণা, লুকো। আচিনের গলার স্বর শুনতে পেয়েছি, নিশ্চয়ই এই পথে ফিরছে তারা। এদিক ওদিক তাকিয়ে প্রকাণ্ড বড় একটা পাথরের আড়ালে সেই কৃষ্ণা ও রুমাকে টেনে নিয়ে প্রায় নিঃশ্বাস বন্ধ করে বসে পড়ে। সরু পার্বত্য পথে অনেক লোকের পায়ের শব্দ শোনা যায়। কথা বলতে বলতে তারা এগিয়ে চলেছে। ও তো আচিনেরই কণ্ঠস্বর। আচিন ধমক দিচ্ছে, আহ, কি আস্তে আস্তে হাঁটছো তোমরা? পেছনে পুলিশ আসছে, খেয়াল নেই? এক্ষুনি ধরা পড়তে হবে। তারপর শাস্তির কথাটা ভাবো। ছুটে এসো, এক্ষুনি আড্ডা ভেঙে দিতে হবে। ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ আসবে, কোনো ভুল নেই। খুব দ্রুত তারা ছুটে চলে। ভগবান রক্ষা করেছেন, নইলে যদি ধীরভাবে যেত তারা নিশ্চয়ই দেখতে পেত কৃষ্ণাদের। পুলিশ পেছনে আসছে, ধরা পড়বার সম্ভাবনায় আচিন ছুটে চলেছে। এদিক ওদিক চাইবার অবকাশ নেই ওর। এও কি সম্ভব? কে বলে ভগবান ঘুমিয়ে আছেন কলিকালে? এই তো সবে কলির সন্ধে, এরই মধ্যে। কৃষ্ণা শিক্ষিতা মেয়ে, তাই রক্ষে। নইলে স্বৈরাচারী দস্যুর ত্রস্ত শঙ্কিত ভাব দেখে প্রতিশোধ নেওয়ার সাফল্যে হা হা অট্টহাস্য করে এই রকম সময়েই তো নির্যাতিত বন্দীরা আনন্দের আতিশয্যে চিৎকার করে ওঠে। পদশব্দ দ্রুত মিলিয়ে যায়, কথাবার্তাও তাদের শোনা যায় না আর। তবু 15-20 মিনিট কৃষ্ণা, রুমা আর মিংলো সেখানে অপেক্ষা করে, সরে যেতে সাহস করে না।
কিছুক্ষণ পরে কৃষ্ণা বললে, ওঠো, এবার এগিয়ে চলা যাক। পুলিশ আসছে, আমাদের আর কোনো ভয় নেই মিংলো। আনন্দে কৃষ্ণার মুখখানা উজ্জ্বল হয়ে ওঠে। রোমাও অনেকখানি উৎসাহ পায়। শুধু বিমর্ষ হয়ে পড়ে মিংলো। দুর্বল পায়ে চলতে চলতে সে যা বলতে থাকে তার বাংলা করলে মানে এই হয় যে, রামে মারলেও মারবে, রাবণে মারলেও মারবে, আমার কাছে দুই সমান। আচিন জীবন্ত অবস্থায় গায়ের ছাল ছাড়াবে, পুলিশ না হয় ফাঁসি দেবে, নয়তো দেবে দ্বীপ চালান। তফাৎ শুধু এই, সে আর হাঁটতে পারে না। কৃষ্ণা তাকে সান্ত্বনা দেয়, না না না, ভুল করছো মিংলো, পুলিশ তোমায় রাজসাক্ষী করে নেবে, তোমায় কোনো শাস্তিই পেতে হবে না। মিংলু মনে মনে হাসে কৃষ্ণার সাহস দেওয়ার রকম দেখে, কিন্তু চোখ তার ক্রমেই ভিজে ওঠে। একটা বাঁক ঘুরতেই সশস্ত্র পুলিশ দলের সামনে এসে পড়ে এরা তিনজন। তারা যুগপৎ বন্দুক উঁচু করে। সঙ্গে সঙ্গে কার চিৎকার কানে আসে, কে? কৃষ্ণা, আমাদের কৃষ্ণা! পর মুহূর্তে ছুটে আসেন সুজন মিত্র, তার পেছনে প্রণবেশ। মামা! কৃষ্ণা ছুটে যায় প্রণবেশের কাছে। আত্মহারা প্রণবেশ তার মুখখানা দুহাতে বুকের ওপর টেনে নিয়ে ক্ষুদ্র বালকের মতো উচ্ছ্বসিতভাবে কেঁদে ওঠেন। বেচারা প্রণবেশ! এ কদিন যে তিনি আহার নিদ্রা ত্যাগ করেছেন তা তাঁর আকৃতি দেখলেই বোঝা যায়। সত্যি, প্রণবেশ আর আগেকার সেই সৌম্যমূর্তি প্রণবেশ নেই, আধখানা হয়ে গেছেন যেন। কৃষ্ণা তার চোখ মুছিয়ে দিতে দিতে বললে, চুপ করো মামা, যখন ফিরে এসেছি তখন আর কারো ক্ষমতা নেই যে তোমার কাছ থেকে আমায় নিয়ে যাবে। প্রণবেশ রুদ্ধ কণ্ঠে বললেন, কিন্তু এ কদিনে তোর কি চেহারা হয়েছে কৃষ্ণা, দেখে চেনা যায় না। কেন কেন তুই এমন জায়গায় এলি? কৃষ্ণা হাসে, বলে, তোমার চেহারাটাই বুঝি আগের মতো আছে, রোগা আধখানা হয়ে গেছো যে একেবারে। হ্যাঁ সুজন মামা, আগে আপনাকে একটা কথা জানাই। একটু আগে আচিন এই পথে গেছে। ঝোপের আড়ালে ওই ওই মস্ত বড় পাথরটার পেছনে আত্মগোপন করে থাকার সময় শুনেছি আমাদের নিয়ে সে আজই বর্মায় চলে যাবে বলতে বলতে যাচ্ছে। যাক, আর তাকে ভয় করবার কারণ নেই যখন আপনারা এসে পৌঁছেছেন। এই দেখুন কাকে সঙ্গে করে এনেছি, ইনি আমার রুমা মাসি। বহু কষ্টে একে উদ্ধার করে আনতে পেরেছি শুধু এই মিংলোর সাহায্যে, বলে মিংলোকে কৃষ্ণা দেখিয়ে দিলে। মিষ্টি হাসিতে মিংলোকে তুষ্ট করে তারপর রুমাকে অভিবাদন জানিয়ে সুজন বললেন, দুজন কনস্টেবল সঙ্গে দিচ্ছি। কৃষ্ণা, এদের নিয়ে তুমি লামডিংয়ে ফিরে যাও। প্রণবেশ, আমি আচিনের ব্যবস্থা করে যত শিগগিরই পারি ফিরে আসছি। পুলিশ দল নিয়ে সুজন মিত্র দ্রুত সামনের দিকে ছুটলেন। লামডিং পৌঁছেই গৌহাটি ফেরবার ট্রেন পাওয়া গেল। একখানা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠে পড়লেন প্রণবেশ, রুমা ও কৃষ্ণা। কনস্টেবল দুজনে উঠে বসল। মিংলো? মিংলো কোথায় গেল? কৃষ্ণা এদিক ওদিক তাকায়। মিংলো কখন কোন ফাঁকে সরে পড়েছে, তাকে খুঁজে পাওয়া যায় না। হতাশভাবে কৃষ্ণা বসে পড়ে, বলে, বেচারার কপালে অনেক লাঞ্ছনা আছে দেখছি। রামের হাতে মরলে তবু স্বর্গ পেত, রাবণের হাতে মরে ওকে অনন্ত নরকেই যেতে হবে মনে হচ্ছে। রাগ করে প্রণবেশ বললেন, যাক না নরকে, চিরকাল ডাকাতি করে এসেছে, জানে পুলিশের হাতে পড়লে দুর্গতির এক শেষ হবে, শাস্তি পেতে হবে, তার চেয়ে পালালো, বেঁচে গেল। যাক, রুমাকে পাওয়া গেছে, এই আমাদের সৌভাগ্য।
ভবতোষবাবুকেও পাওয়া গেছে, ল্যাংটিংয়ে, ওদের সেই বাড়িতে। বাবা, বাবাকে পাওয়া গেছে? রুমা আনন্দে চিৎকার করে ওঠে। কেমন আছেন তিনি? খুব রোগা হয়ে গেছেন বোধহয় ভেবে ভেবে। তা হোক, বেশ ভালো আছেন তো? বিষণ্ণ কণ্ঠে প্রণবেশ বললেন, তাঁর অবস্থা বিশেষ ভালো নয়। একে বৃদ্ধ, তার ওপর বহুদিন একটা ছোট অন্ধকার ঘরে বন্ধ হয়েছিলেন। এখন তিনি অত্যন্ত পীড়িত। তাকে গৌহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তোমার পথপানে চেয়ে আছেন রুমা। এ কথা শুনে রুমা যেন পাথর হয়ে যায়। নিঃশব্দে তার চোখের কোণ দিয়ে কেবল জল ঝরে পড়ে। ট্রেন গৌহাটিতে পৌঁছালো। একখানা ট্যাক্সি নিয়ে তাতে রুমা ও কৃষ্ণাকে উঠিয়ে প্রণবেশ নিজেও উঠলেন। অত্যন্ত অসুস্থ ভবতোষ চৌধুরী, বাঁচবার আশা নেই। শহরের বড় বড় ডাক্তাররা সবাই জবাব দিয়েছেন। রুমা গিয়ে পিতার পাশে বসল। কৃষ্ণা খানিক সেখানে থেকে রতনের নির্দেশ মতো পাশের ঘরে গেল বিশ্রাম করতে। তারপর স্নানাদি সেরে চা পান করতে করতে কৃষ্ণা বললে, অনেক কথাই শুনেছি মামা। ভবতোষ চৌধুরী লোকটি বড় সুবিধের নয়। অনেক কীর্তিই করেছেন তিনি। উৎসুক প্রণবেশ জিজ্ঞাসা করলেন, কিরকম? কৃষ্ণা যেসব তথ্য সংগ্রহ করেছে তা বলতে শুরু করে। ভবতোষ চৌধুরী একদিন রতনকে সঙ্গী করে চলে যান মালয়ে। তারপর সেখানে তিনি আউচি লিং নামে একজন সম্ভ্রান্ত ব্যবসায়ীর কাছে চাকরি পেয়েছিলেন। আউচি লিং অত্যন্ত সহৃদয় লোক ছিলেন। ভবতোষ চৌধুরীকে তিনি খুব বিশ্বাসও করেছিলেন। আউচি লিং ছিলেন বিপত্নিক। তার একমাত্র পুত্র মাওতুংকে তিনি আমেরিকায় পাঠিয়েছিলেন শিক্ষার জন্যে। ভবতোষ চৌধুরী আউচি লিংকে জানান যে মাওতুং এক আমেরিকান মহিলাকে বিবাহ করেছে এবং স্বধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম নিয়েছে। এরপর আউচি লিং হঠাৎ একদিন মারা যান। মাওতুং তারপর ফিরে আসে, কিন্তু তার অনেক আগেই ভবতোষ চৌধুরী সেখানকার রাবার বাগান, কারখানা সব বিক্রি করে প্রচুর টাকা সংগ্রহ করে ল্যাংটিংয়ে চলে আসেন। মাওতুং কোনো রকমে জানতে পারে যে তার পিতাকে ভবতোষ চৌধুরী হত্যা করেছেন এবং জাল উইলে প্রতিপন্ন করেছেন এই সম্পত্তির একমাত্র মালিক তিনি। সেই দলিলের মধ্যে দেখা গেল যে বিধর্মী পুত্রকে তিনি এক পয়সাও দেননি। তার প্রিয় বন্ধু ও বিশ্বস্ত কর্মচারী ভবতোষ চৌধুরীকেই তিনি স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন। কপরদক্ষিণ মাওতুং আত্মনাম ও পরিচয় গোপন করে আচিন নাম নিয়ে কৃষ্ণাদের কাছে আশ্রয় নিয়েছিল। বর্মায় ফেরবার পর বসন্ত হওয়ায় তার বাঁচবার আশা ছিল না এবং তাতেই তার একটা চোখ একেবারে নষ্ট হয়ে যায়, আর মুখে অজস্র ক্ষতচিহ্ন হওয়ায় ফলে মুখখানা একেবারে বিকৃত হয়ে যায়। সুমিয়ার পরিচয়ও কৃষ্ণা সংগ্রহ করেছে মিংলোর কাছে। আচিনের উপযুক্ত সহধর্মিণী সুমিয়া। বসন্ত হয়ে যখন আচিন মরণাপন্ন, তখন এই মালয়ী মেয়েটি প্রাণপণ যত্নে তার সেবা শুশ্রূষা করেছিল, যার ফলে আচিন জীবন ফিরে পেয়ে কৃতজ্ঞতায় গলে গিয়ে সুমিয়াকে বিবাহ করেছিল। উপযুক্ত স্বামীর উপযুক্ত পত্নী সুমিয়া। স্বামীকে সে ভালোবাসত। নির্বিচারে তার ভালো মন্দ সব কাজই প্রাণপণ চেষ্টায় সম্পন্ন করত। আচিনের অবর্তমানে সেই তার সমস্ত কাজ চালিয়েছে। দল পরিচালনা করবার শক্তি তার যথেষ্ট ছিল। এরপর মাওতুং প্রবঞ্চক ভবতোষ চৌধুরীর অনুসন্ধান করতে থাকে। কপরদকশূন্য মাওতুং অবশেষে দস্যুদল গঠন করে
নিজে তাদের অধিনায়ক হয়। বর্মায় সে যে দলে ছিল সে দল ধরা পড়ার পর ছদ্মবেশে সেই সময় ভারতের সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে ভবতোষ চৌধুরীকে। ল্যাংটিংয়ের হাতিখালিতে তার অবস্থানের খবর পেয়ে দেখা করতে গিয়ে দেখা হয়নি। গৌহাটিতে গিয়ে অপমানিত মাওতুং ফিরে যায়। প্রতিহিংসা সে নিয়েছে। ভবতোষ চৌধুরীর ম্যানেজার রামশরণ সিংকেই শুধু সে হস্তগত করেনি, তার দাসদাসী কর্মচারীদের সকলকেই সে হাত করেছিল। রামশরণ সিং তার আদেশে সবকিছু ঘৃণ্য কাজ করত এবং এদের সাহায্য নিয়েই একদিন রাত্রে ভবতোষ চৌধুরীকে অচৈতন্য অবস্থায় গৌহাটির বাড়ি থেকে তাকে হাতিখালির বাড়িতে এনে বাড়ির যে ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকত সেই ঘরে বন্দি করে রেখেছিল। প্রণবেশের কাছে শোনা গেল কৃষ্ণা অন্তর্হিত হওয়ার পর সুজন ফিরে এসে পুলিশ নিয়ে সেই বাড়ি অতর্কিতভাবে আক্রমণ করেন, কিন্তু রামশরণ সিংকে সেখানে পাওয়া যায়নি। দুদিন আগে সে নাকি নিজের দেশে যাত্রা করেছে, সম্ভব এতদিনে গ্রেপ্তারও হয়েছে। বাড়ি সার্চ করবার সময় চাবিবন্ধ কুঠুরিটার মধ্যে জীবনমৃত অবস্থায় শুধু ভবতোষ চৌধুরীকে পাওয়া গেছে। আচিন জাল দলিলপত্র সব নিয়ে গিয়ে রেঙ্গুন কোর্টে দাখিল করেছে। শিগগিরই ভবতোষ চৌধুরীকে মাওতুংয়ের সমস্ত সম্পত্তি ফেরত দিতে হবে। দস্যু দলপতি হিসেবে আচিন ওরফে মাওতুংকে পুলিশ এখন ধরবার চেষ্টায় ফিরছে। সম্পত্তি উদ্ধার করে ভোগ করার পরিবর্তে তাকে হয়তো এখন আজীবনকালের জন্যে জেলের দুর্ভোগই ভোগ করতে হবে। রুমাকে মাওতুং তার পিতার কথা জানিয়েছিল। রুমা পুলিশে খবর দিয়ে মাওতুংকে ধরাবার ব্যবস্থা করবার জন্যেই বন্দিনী হয়ে এত কষ্ট সহ্য করেছে, নইলে বেচারা রুমার উপর মাওতুংয়ের কোনো রাগ ছিল না। রুমা নিজের বিপদ নিজে ডেকে এনেছে। উত্তেজিত প্রণবেশ তারপর বললেন, যাক, সব কাজই তো মিটে গেল, এবার কলকাতায় চলো। এখানে আর একটা দিনও নয়, আমার মোটে ভালো লাগছে না। এখন কলকাতায় ফিরতে পারলে বাঁচি। এতে তুমি অমত করো না কৃষ্ণা, সত্যি আমার অবস্থাটা একবার বোঝো। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলবার পর নিঃশ্বাস নিতে প্রণবেশ থামলেন। তারপর অধীর আগ্রহে কৃষ্ণার মতামত জানবার জন্যে তার মুখের দিকে অপলকে চেয়ে রইলেন। কৃষ্ণা মাথা কাত করে বললে, তুমি ব্যাকুল হয়েও না মামা, আর দুদিন অপেক্ষা করো, ওর অবস্থাটা কেমন দাঁড়ায় দেখি। যদি তেমন কিছু হয় রুমা মাসিকে সঙ্গে নিয়ে যেতে হবে, ওকে তো আর এখানে একা ফেলে রাখা যাওয়া চলবে না। প্রণবেশ মুখ ভারী করেন। রুমা মেয়েটির উপর তার এতটুকু স্নেহ নেই, তাকে এড়াতে পারলেই বাঁচেন তিনি। জন কয়েক লোককে বন্দি করে সঙ্গে নিয়ে ফিরলেন সুজন। মাওতুংকে ধরতে পারা যায়নি। সে কোন পথ দিয়ে সরে গেল, অশেষ নির্যাতন করেও দলের কোনো লোকের মুখ থেকে সে সম্বন্ধে একটি কথাও বার করতে পারা যায়নি। কৃষ্ণা জিজ্ঞাসা করে, সুমিয়া কোথায় গেল, মাওতুংয়ের স্ত্রী? সুজন উত্তর দেন, ও সেই মেয়েটি তো, সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা? কেন? কৃষ্ণা যেন আকাশ থেকে পড়ে। সুজন বললেন, কারণ সে মাওতুংয়ের সঙ্গে পালাতে পারেনি। সে সময় খুবই অসুস্থ ছিল, সে নড়বার ক্ষমতা ছিল না তার। শুনলুম অনেক মিনতি করে শেষে জোর করে সে মাওতুংকে সরিয়ে দিয়েছে। আমরা যখন পৌঁছলুম ঠিক সেই মুহূর্তে সে বিষ পান করেছে। অনেক চেষ্টা করেছি তাকে যদি বাঁচাতে পারি, তবে মাওতুংকে কোনোদিন পাবার আশা থাকবে, কিন্তু আমাদের চেষ্টা ব্যর্থ করে সে চলে গেছে। সুমিয়ার জন্যে কৃষ্ণা প্রিয়জন বিয়োগ ব্যথা অনুভব করে, দুঃখিত হয়।
নিজেই সে জীবন দিয়েছে, তার স্বামীকে সে বাঁচিয়েছে, উপযুক্ত স্ত্রীর কাজ করেছে সে আর যাই হোক সত্যিকারের সহধর্মিণী বটে। তার আত্মার সদ্গতির জন্যে কৃষ্ণা মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করে। ভবতোষ চৌধুরীর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল। কথা তার বন্ধ হলেও ভেতরে জ্ঞান ছিল। হতজ্ঞান প্রায় রুমাকে কৃষ্ণার হাতে তুলে দিয়ে কপর্দকহীন ভবতোষ চৌধুরী সেদিন রাত্রে মহাপ্রস্থান করলেন। বাধ্য হয়ে কৃষ্ণাকে আরো কয়েকটা দিন থাকতে হলো। গৌহাটিতেই রুমা পিতার শেষ কাজ সম্পন্ন করলে। বাড়িতে রতনকে পাহারায় রেখে একদিন রাত্রে চোখ মুছতে মুছতে রুমা কৃষ্ণা ও প্রণবেশের সঙ্গে কলকাতাগামী ট্রেনে উঠে বসল। বাংলায় এই তার প্রথম যাত্রা। হয়তো চিরকালের মতোই গৌহাটি ত্যাগ করে যাওয়া। রুমা সজল চোখে জানলার বাইরে তাকিয়ে থাকে। শান্তভাবে ধীরে ধীরে মাথাটা নত করে আবাল্যের লীলাভূমি গৌহাটিকে একটা প্রণাম জানায়। ট্রেন তখন চলতে আরম্ভ করেছে। এইভাবেই শেষ হলো শ্রী প্রভাবতী দেবী সরস্বতীর গোয়েন্দা কাহিনী কারাগারে কৃষ্ণা। আবারও ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সঙ্গে থাকুন সাঁঝাকাশের। আজ আসি।